on Season 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. জীবন যুদ্ধে ভয় না পেয়ে যে দিদিরা এগিয়ে যায় তারাই পারে লক্ষ্যে যেতে, তারাই করে যুদ্ধ জয়। তাই শুধু ভাবনা নয়, জীবনে যতই বাধা আসুক তার মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যেভাবে আজকে আমার 4 জন দিদি নিজেদের চেষ্টায় জীবনের সব বাধাকে সরিয়ে ফেলেছে আর আজকে হাসি মুখে আমার মঞ্চে আসতে পেরেছেন। সবাই মঞ্চে উপস্থিত, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন রঞ্জিতা চৌধুরী। নমস্কার দিদি, আমি সুভাষনগর থেকে এসেছি। মানুষের জীবনে তো অনেক ধরনের যুদ্ধ হয়, অনেক রকমের লড়াই থাকে। আমার জীবনেরও একটা সেরকমই লড়াইটা একটু অন্যরকম, সেই গল্পই আমি আপনার সাথে করব বলে। ভেরি গুড, সব গল্প শুনবো তোমার রঞ্জিত। এরপর আছে অনামিকা বোস। নমস্কার দিদি, আমি কন্যাগর থেকে আসছি। দিদি, আজও কন্যা সন্তান জন্মালে কিছু মানুষের মুখ ভার হয়ে যায়, তো সেই বিষয়ে আমি আজকে আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, শুনবো। এরপরে আছে শুভ্রা মালাকার দাস। নমস্কার দিদি, আমি সুভাষগ্রাম থেকে এসেছি। প্রতিটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে মা হওয়া, কিন্তু আমার মা হওয়াটা একটু স্পেশাল, একটু অন্যরকম। সেই গল্পটাই আমি তোমার সাথে করতে এসেছি দিদি আজকে। শুনবো, সব শুনবো। এরপরে আখি সাহা। নমস্কার দিদি, নমস্কার। দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমার আগে কাজটা ছিল এরকম, হ্যালো স্যার, মে আই হেল্প ইউ, এরকম ইন্স্যুরেন্স আপনার ভালো হবে, ওরকম ইন্স্যুরেন্স আপনার জন্য সুইটেবল হবে। কিন্তু তার থেকে আমি এখন এসছি, এই লরিটা এদিকে লাগা, এই মালটা ওদিক থেকে নামা, এই ঠিকঠাক করে বস্তাগুলো তোল, এইভাবে কিভাবে পথ চলাটা আমার এইখান থেকে এইখানে এসছি, সেই গল্পটা করতেই এসছি আজ। বাহ, লাভলি, শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে হয়ে যেতে। প্রথমে রঞ্জিতার সাথে কথা বলবো। আমি আসানসোলের মেয়ে, আমি ওখানেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি দিদি। লাভ কাম সোশ্যাল ম্যারেজ হয়। আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি ভীষণ ভালো। আমার লাইফ খুবই ভালো কাটছিল। আমার একটাই মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে দিল্লিতে থাকতাম। হঠাৎ 2014 সালে দিদি আমার মেয়ের জ্বর হয়। জ্বর কমছে না, ডাক্তার দেখায় তো সব কিছু নর্মাল, কিছু বুঝতে পারছি না, জ্বর কমছে না। আমার হাজব্যান্ড হোটেল ম্যানেজমেন্টে আছেন সার্ভিসে, তো তাই অতটা টাইম পায় না। তো তখন আমি আমার ঘরে আমাকে আমার মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দু তরফ থেকেই বলা হয় যে তুই যদি কলকাতায় এসে ট্রিটমেন্ট করাতে পারিস তাহলে আমরা তোর সাথে থাকতে পারি, কেন দিল্লিতে সবার পক্ষে যাওয়া একটু অসুবিধা। আমার হাজব্যান্ড বলে হ্যাঁ ঠিক আছে চলো। তো প্রথম কথা, প্রাইভেট জব জানেন দিদি, ছুটি তো পাওয়া খুব মুশকিল। হাজব্যান্ডকেও চাকরি ছেড়ে আসতে হয় বাবা। সেখানে আসার পর যেটা হয়, আমার মেয়ের একটু প্রোটিন বেরোচ্ছিল কিডনি দিয়ে, সেটা এখানে এসে ধরা পড়ে। এসএলই বলে একটা জিনিস, কিছুই জানি না এর ব্যাপারে, তো সেই জিনিসটা ওর একটু এসেছিল। একদমই না জানা, এই রোগটা কখনো শুনিনি। এখানে এসে যখন শুনলাম তখন একদম অবাক যে এটা কোথা থেকে কি হয়, কিছুই এ ব্যাপারে জানা নেই। এইভাবে হোটেল ভাড়া নিয়ে আমাদের ডাক্তার, ঘর সব কিছু এইভাবে কন্টিনিউ 2 মাস ধরে চলে। আমি হাজব্যান্ডকে বলি তুমি ওখানে জব ছেড়ে দাও, আমরা ফ্ল্যাট বিক্রি করার সিদ্ধান্ত নিই। দমদম ক্যান্টনমেন্টে আমরা ফ্ল্যাট কিনি সুভাষনগরে, ওখানে কিনি। তারপরে আমার হাজব্যান্ড চাকরি ছেড়ে এসেছিল দিল্লি থেকে, সেই জন্যে হাজব্যান্ডকে আবার কর্মসূত্রে বাইরে লুধিয়ানায় যেতে হয় দিদি আমাদের ছেড়ে। তো সেখানে আমি, আমার মেয়ে আর আমরা যেহেতু একা থাকি, তাই আমার বাপি মারা গেছেন 11-তে, তাই আমার মা, আমরা এই 3 জনে এইভাবে আমরা লাইফ পার করছিলাম। মেয়ের ট্রিটমেন্ট দিদি, আমি ঘর সব সামলে, বাইরের আমি কোনো কিছুই বাইরের সম্বন্ধে অত কিছু জানতাম না, ব্যাংক বাজার কোনো কিছুই না, সবই আমার হাজব্যান্ড এগুলো দেখতো আমাকে সব কিছু দিদি। এগুলো দেখে মেয়েকে নিয়মিত ট্রিটমেন্ট, মেয়ের স্কুল সব কিছু করে যাচ্ছিলাম কন্টিনিউ। এইভাবে মেয়েকে সম্পূর্ণ সুস্থ করে এনেছি ডাক্তারের ট্রিটমেন্টে রেখে। কিন্তু ডাক্তার বলছে ও সুস্থ হয়ে গেছে, কিন্তু ওকে ওষুধ কন্টিনিউ করতে হবে, ওর টেস্ট কন্টিনিউ করতে হবে। তো সেই হিসাবে আমি আমার মেয়ের টেস্ট করাতে থাকি। আমি নিয়মিত যে ল্যাবে টেস্ট করি, আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি সেই ল্যাবে টেস্ট করাতে যেতে পারিনি। আমি আমার ঘরের সামনে একটা ল্যাবে আমার মেয়ের টেস্ট করাই, ইউরিন প্রোটিন টেস্ট যেটাকে বলা হয়। সেই ল্যাবে আমার মেয়ের ইউরিন প্রোটিন এমন রেজাল্ট, এমনই একটা ভুল রিপোর্ট দেয় যে রিপোর্টটা দেখলে মানে মারাত্মক। সঙ্গে সঙ্গে আমি সেটা নিয়ে ডাক্তারের কাছে যাইও, ডাক্তারকে যখন দেখাই, ডাক্তারবাবু দেখে বলছে এটা কি। আমার সম্পূর্ণ সুস্থ পেশেন্টকে আমি সুস্থ করে এনেছি, মানে প্রোটিনের পরিমাণ সেখানে প্রচুর করে দিয়েছে। রিচেক আমি করাই দিদি অন্য ল্যাব থেকে, পরপর আরও 2টো ল্যাব থেকে আমি রিচেক করাই, কিন্তু আমি এই ল্যাবেও কমপ্লেন করি যে আপনারা কেন এমনি ভুল রিপোর্ট দিয়েছেন। ওরা সঙ্গে সঙ্গে রিপোর্টটা তার পরের দিনই অনলাইন থেকে ডিলিট করে দেয়। আর যদি আমি স্ক্রিনশটটা না নিয়ে রাখতাম দিদি, তাদের পেতে না আর কিচ্ছু করতে পারতাম না। তারপরে দিদি আমি যখন তাদের মেল করি, তাদের আমি বলি যে এই ধরনের আপনারা ভুল রিপোর্ট দিয়েছেন, যার বেসিসে কত কিছু হতে পারে, তারা অস্বীকার করে দেয় সম্পূর্ণ, বলে না আমরা ঠিক। এই করে বলেছে আপনার ঘরে হোম কালেকশন হয়ে আপনার মেড
আমরা সব কিছু রিপোর্ট আবার করব, আমরা নেব। এই করে আমার মেয়েকে ওরা, আমাদেরও, শুধু আমার মেয়েকে না, অনেকবার হ্যারাসমেন্ট করেছে। আমার সামনে কিন্তু সঠিক রিপোর্ট পড়েছে, ডিপস্টিক দিয়ে যেটা দেখা হয় সেটা আমার সামনে বেরোচ্ছে এক, ওদের ওখানে গেলে ওরা রিপোর্ট পাঠাচ্ছে অন্য, ভুল। 5বারের বার ওরা রিপোর্ট তখন দিল যে হ্যাঁ এমনি রিপোর্ট, এটা হয়েছে। তো সেখানে আমি বললাম যে না, এটা আমি তো এমনি মেনে নিতে পারবো না, এত বড় একটা ভুল, আমার মেয়ের জীবন নিয়ে এইভাবে খেলা আমি কোনো মতেই মানতে পারবো না দিদি। আমার যা অসুবিধা হলো, এই প্রবলেম যাতে আর কোনো মাকে ফেস না করতে হয়, কোনো পরিবারকে যাতে ফেস না করতে হয়, শুধু মা বলে না দিদি, যে কোনো পেশেন্টের পক্ষে যদি এই ধরনের কোনো রিপোর্ট পাওয়া যায়, তার অনেক কিছু হয়ে যেতে পারে ওই রিপোর্টটা দেখে। তো আমি সেখানে একদম মনস্থির করিনি যে আমি এটা এগেনস্টে একটা কেস নেব, কিছু করবো, স্টেপ নেব। কেস করি এবং কেস করার পর দিদি আমাকে ওখান থেকে আমার ডাক্তারকে অনেকবার করে ফোন করে, মানে যে ল্যাবে ভুল রিপোর্ট দিয়েছিল তারা অনেকবার প্রেসারাইজ করে যে কি হয়েছে পেশেন্টের, বারবার এই ধরনের ইয়ে করার চেষ্টা করে, আমাকেও চেষ্টা করে টাকার অফার দিয়ে সব কিছু করার, কিন্তু টাকা না, আমি চাই ন্যায়টা, যে এটা কেন হয়েছে ভুল, একবার ভুল স্বীকার করুক, কমসে কম আমাকে একটা লেটার তো পাঠাচ্ছে আমাদের ভুল হয়েছে, সেটা ওরা করছে না, কিন্তু ওরা নিজেরা ঠিক সেটা প্রমাণ করার চেষ্টা করছে। 2 বছর, মানে 18 থেকে 2000, এই পুরো 2 বছরে এই কোর্ট কেসে টানলাম। বাবা, এমনকি হিয়ারিং এর ডেট পড়েছে, সেখানে আমরা গেছি দিদি, ওই তরফ থেকে আসেনি না, ল্যাব যে চলছে ওভাবে চলছে, সেটা আমি ফটোও তুলে ওদের ওখানে দিই যে দেখুন যে ল্যাব চলছে, কিন্তু তারা হিয়ারিংয়ে আসেনি। তো অনেক কিছু এইভাবে করার পর দিদি, এই 2 মাস আগে আমি জাস্টিস পাই দিদি। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে ওরা বলে যে হ্যাঁ ওরা ভুল করেছে, জাস্টিস সেরকম কিছু তো হয় না, টাকা দিয়েই এটা ক্ষতিপূরণ করা যায়। কিন্তু এরকম ধরনের ঘটনা প্রায়শই হয় রঞ্জিতা, তুমি লড়াই করেছো, সবাই লড়াই করে না, চুপচাপ সহ্য করে নেয়। ডায়াগনোসিস সেন্টার এখন গলিতে গলিতে একটা করে হয়েছে। ভীষণ, একদম, মানে এটার কোনো বলতে গেলে রেজিস্ট্রেশনই ছিল না, আমি জানতাম না, তাহলে ল্যাব খুলে রেখেছে কেন? একদম। তো সেখানে আমি এই লড়াইটা করে যে জিতেছি, বা আমি সবাইকে এটা বলতে চাই, যদি কারোর কখনো মনে হয় যে এই রিপোর্টটা ঠিক না, কেউ ডাক্তারের মেডিসিন বা ডাক্তারের কিছু করার আগে আরেকবার রিটেস্ট করুন, কেননা অনেক পেশেন্টদের অনেক বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে দিদি। এক তো হাজব্যান্ড দূরে থাকে, সেটা আমার কাছে খুবই একটা কষ্টের, তারপরে এই মেয়েকে নিয়েও এটা, তো আমি অনেকটাই ডিপ্রেশনে চলে গেছিলাম। তো সেখানে দিদি নাম্বার 1 আমাকে অনেক সাহায্য করেছে সে থেকে বেরোতে। আমি একদিন একটা শাড়ি কিনি, আমার বোনের বিয়েতে আমি শাড়ি কিনি, তো কিনে আমি দেখলাম এই শাড়িটা খুব সুন্দর, তো আমি সবাইকে দেখালাম, সবার খুব পছন্দ হলো। তো আমি তখন ভাবলাম এটা আমি কিনেছি, আমি যদি কিছু লাভ রেখে যদি কাউকে বিক্রি করতে পারি, তাহলে তো আমার একটা কিছু হবে, মানে আমার মনটা জাস্ট একটা কিছুতে লাগবে। তো দিদি আমি সেটা শুরু করি, 1.5 বছর হচ্ছে আমি সেটা করছি এবং খুব ভালোভাবে আমার বিজনেস চলছে, আমার মাইন্ডটাও এখন ফ্রেশ আছে। মেয়ে এখন ভালো আছে তো? হ্যাঁ, মেয়ে ভালো আছে। তার এই লড়াইটা কিন্তু রঞ্জিতা তোমার একার, পুরো মেয়েকে নিয়ে একদম স্বামী থেকে পাশে পাওনি? অনেকটা দিদি একা, সবার সহযোগিতা ছিল দিদি, কিন্তু আমাকে অনেকটা একা চলতে হয়েছে দিদি। তো এটা আমি অনেক বড় জিতেছি দিদি, অনেক বড়। অন্যায় বা ভুল যখনই কখনো কিছু দেখবেন, সেটা প্রতিবাদ করা উচিত, যেটা রঞ্জিতা করেছে, এবং প্রতিবাদ যখন শুরু করবেন তখন প্রতিবাদটা চালিয়ে যাবেন, শেষ দেখে ছাড়বেন, কখনো ছেড়ে দেবেন না মাঝপথে। ভেরি গুড রঞ্জিতা, অল দ্য বেস্ট। আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। বিভিন্ন সাইজের হাঁড়ি রাখা রয়েছে, বড় একটা, মাঝারি একটা, ছোট একটা। হাতে থাকবে গ্লাভস, পায়ে থাকবে ডাক ফিট। সেই গ্লাভস হাতে করে মার্কগুলো করা আছে, সেই মার্কের উপরে বড়, মেজো, সেজো এইভাবে স্ট্যাক করতে হবে। সবার আগে করবে যে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে রঞ্জিতা। স্টার্ট। বেঁকে গেছে, বেঁকে গেছে, মাঝখানেটা ঠিক করো। হ্যাঁ, ওকে। लेना देना क्या tomorrow से गमों के हाथ में है तेज उस तरह करेंगे मुश्किलों से हम परहेज किस तरह हमारी और ही हवा को मोड़ के जिएंगे जम के जीना चाहे जिस तरह ओ यारा রঞ্জিতা খেলাটা শেষ করেছে 1 মিনিট 22 সেকেন্ডে। ফিরে এলাম
ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. অনামিকা, তুমি কি করো? দিদি আমি তো হাউসওয়াইফ, 2 ছেলে মেয়ে, সবই ঠিকঠাক চলছে। কিন্তু দিদি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে আজও মেয়ে সন্তান বা কন্যা সন্তান জন্মালে কিছু মানুষের মুখ ভার হয়ে যায়। আমরাও 2 বোন। তো আমার বাবা হলেন আমার আইডিয়াল, যদিও এখন বাবা নেই, ক্লাস 11-এ পড়তেই বাবাকে হারাই। তো তারপরে মা আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখায়। যখন আমার বিয়ের বয়স হয় মা সম্বন্ধ দেখতে শুরু করে। মা হাউসওয়াইফই ছিলেন। এবার বাবা হঠাৎ করে সাডেন চলে যাওয়ার পরে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে জমানো টাকা তো একটা লিমিট থাকে। তো সেই সময় মা যখন সম্বন্ধ দেখতে শুরু করে মা ফোন করতো, তো কিছু কিছু জায়গা থেকে এইভাবে রিপ্লাই আসতো যে আপনার হাজব্যান্ড নেই, আপনি হাউসওয়াইফ, তাহলে মেয়ের বিয়ে কী করে দেবেন? তো আমি তখন মাকে বলতাম স্টপ মা, আর এগিয়েও না, আর এখানেই থেমে যাও, আর কথা এগিয়েও না। তো এইভাবে 3 নম্বর 4 নম্বর বেলে আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুরমশাই, মা সেখানে ফোন করেন। তো সেখানে আমার শ্বশুরমশাই শোনেন, ওরা দেখতে আসে, ওই আমার প্রথম সম্বন্ধ। তো সেখানে আমার শ্বশুরমশাই অন্যরকম মানুষ, উনি সবটা শুনে আবার বললেন যে আপনি কোনো টেনশন করবেনই না, বিয়ের অ্যারেঞ্জমেন্ট করুন, কোনো অসুবিধা হলে আপনি আমাকে বলবেন, আমি আপনার পাশে আছি। তারপর তো যাই হোক, আমি খুব লাকি। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে চিন্তা করি এবং আমি আরও অনেক পরিবারকে এই জায়গাটায় দেখেছি, বা আমরা যে বাঙালি সমাজ বিলং করি, আমাদের এখানে কিন্তু পণ প্রথাটা সেরকম তীব্রভাবে নেই, যেরকম কিনা ইউপি, বিহার বা অন্যান্য স্টেটে আমরা দেখতে পাই। ভেতরে যদি ঢুকে দেখি না, আমাদের সমাজেও আমরা যখন সারাক্ষণ লড়াই করছি যে ছেলে মেয়ে সমান, তাহলে এই উচ্চবিত্ত লোকেরা, এই মধ্যবিত্ত উচ্চবিত্ত শিক্ষিত লোকেরা যারা কিনা এত বোঝে, যাদের এত নলেজ, তারা কি করে এই জিনিসটাকে, আর এরা সমাজে একটা ভুল উদাহরণ স্থাপন করছে। দামি দামি ফার্নিচার দেওয়া হয় এবং সেগুলোকে সাজিয়ে রাখা হয় দেখানোর জন্য গেস্টদের, তারা সেটা দেখে বাহবা করে, সাবাসী জানায়। তো আমি এই নিয়ে কি করব? বসে না থেকে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করি। রাদার কিছু লোক তো আমার সাথে তর্ক করে, তুমি ভুল বলছো, এগুলো আমাদের বাঙালি সমাজের নিয়ম। বাবা মা আমাকে আশীর্বাদ দিয়েছে, সেখানে অন্য কেউ কেন কিছু বলবে? তোমার বাবা মা তোমাকে আশীর্বাদ দিক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মাথায় রাখতে হবে সেই আশীর্বাদটা যেন বাকি কোনো বাবা মার জন্য অভিশাপের কারণ হয়ে না দাঁড়ায়। আমি এখানে কাউকে হার্ট করতে চাইছি না, যারা এই প্রথার অংশ হয়েছেন আমি কাউকে হার্ট করতে চাই না, কিন্তু আমি এটাই বলতে চাই যেটা হয়ে গেছে, আগামী প্রজন্মের কথা আমাদের ভাবা উচিত। কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে কাউকে তুমি কিছু পরিবর্তন আনতে পেরেছো? দিদি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে তো আমি কিছুই করতে পারি। যা দেখলাম খুব কম লোক, 1% কি 2% লোক। তবে আমার মনে হয় 2টো মানুষেরও যদি মেন্টালিটি চেঞ্জ হয় সেটাতেও আমার শান্তি। আর সব থেকে বড় কথা, আমি জি বাংলায় যে অডিশন দিয়েছি এই একই কথা বলেছিলাম। তো আমি ভেবেছিলাম কেউ সাপোর্ট করে না, এখানেও করবে কিনা, কিন্তু আমার একটা হোপ ছিল যে এটা দিদি নাম্বার 1। এখানে মেয়েদের অনেক লড়াইয়ের গল্প এখান থেকে উঠে এসছে। তো আমি ভেরি গ্রেটফুল যে আপনি আমার এই কথাটা শুনছেন এবং আপনি বললেন যে ভালো চিন্তাধারা। একদম নিশ্চয়ই। প্রত্যেকটা বাঙালি, 99% বাঙালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আউট অফ বেঙ্গল, আউট অফ ইন্ডিয়া, সবাই এই শোটা দেখে। তাহলে আমি আজকে এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বাঙালির কানে এই জিনিসটা দিতে পারলাম এবং আপনারাও সাপোর্ট করছেন। দিদি আপনি সাপোর্ট করছেন তো? অ্যাবসলিউটলি। আর তো কোনো কথাই নেই। এবার যারা বিয়ে দেবেন আগামী প্রজন্মের ছেলে মেয়েদের, তারা কিন্তু ভাববেন, দিদি নাম্বার 1 যারা দেখেন তারা কিন্তু একবার ভাববেন। অনামিকার কথা তো আপনারা শুনলেন, আমি জানি এটাতে আমরা সবাই একমত হব এবং খুব সত্যি কথা অনামিকা আজকে আমাদের মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বললো যে মেয়েদের বাবাদের পরিবর্তন আনতে হবে। আর
দেওয়া নেওয়াটা বন্ধ করতে হবে। আশা করি আপনারা সবাই পথে চলবেন এবং অনামিকার কথা মনে রাখবেন। থ্যাংক ইউ অনামিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। যাও স্টার্ট। উল্টে পড়ে যেও না, পাটা অনামিকা খেলাটা শেষ করেছে 1 মিনিট 26 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances। শুভ্রা, তোমার সাথে একটু কথা বলবো এবার। হ্যাঁ দিদি, মা হয়ে ওটার গল্প। আমার ছোটবেলাটা খুবই ভালো কেটেছে। আমি বাবা মার একমাত্র সন্তান। আমরা যৌথ ফ্যামিলির মানুষ। ছোটবেলা থেকেই একটু ডানপিটে ছিলাম, একটু ডাকাবুকো ছিলাম। বিয়ের সিদ্ধান্তটা নিই 19 বছর বয়সে। হ্যাঁ, এবং সিদ্ধান্তটা নিয়ে আরো মজার, যিনি আমাকে পড়াতেন, আমার ইংলিশ টিচার। স্যারকে বিয়ে করে? হ্যাঁ, একদম। আমার মনে হতো যে আমাকে যদি সামলাতে পারে কেউ, তো ওই পারবে, আর কেউ না। তো এবার সবার কাছে খুব শকিং ছিল ব্যাপারটা, একটা মেয়ে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ একদম বাড়ি ফাঁকা হয়ে যাবে। তো আর কিছু করার নেই, বিয়ে হলো। আমি বিয়ে করলাম, ফার্স্ট ইয়ারে বিয়ে করি। সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, MA করি, বিএড করি। আমার হাজবেন্ড আমাকে সব কিছুতে এগিয়ে দিয়েছে। ভেরি গুড। শুধু তাই নয়, থিয়েটারের সাথে যুক্ত হওয়া, আমাদের নিজস্ব থিয়েটার দল আছে, তির্যক। একটা ইনস্টিটিউশন চালাই আমি, কম্পিউটার ইনস্টিটিউশন প্লাস একটা কম্পিটিটিভ স্টাডি ইনস্টিটিউশন আমি চালাই। সব কিছুতে আমার হাজবেন্ড আমার সাপোর্ট করেছে। শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার বাপের বাড়ির ফ্যামিলি, সবটাই ঠিক চলছিল দিদি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ের পরপরই বেবি নেব না। তো সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা সময়ের পর প্ল্যানিং করলাম। প্ল্যানিংটাও তাও আবার বলতে হলে মানে সবার চাপে, যে নে এবার, কতদিন দেরি করবি, এবার নিয়ে ফেল, যা হয়। এটা এমন একটা হয়েছিল দিদি যে আমাদের বেবি নেওয়ার চিন্তাটা সমাজের বেশি। আমরা কখন বেবি নেব, একদম দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, এইসব অনেক রকমের প্রশ্ন। ঠিক আছে, চলো বেবি নিতে হবে। যেটা হলো সেটা একটা সময়ের পর আমরা বুঝতে পারলাম যে আমাদের বায়োলজিক্যাল চাইল্ড আসা পসিবল নয়, পসিবল হচ্ছে না। আমরা দুজনের সম্পর্ক খুব ভালো, দুজনেই ভেঙে পড়লাম। এরপরে যে সামাজিক বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা, নেগেটিভ কথা, একবারও দিদি সমস্যায় পড়লে কেউ ভাবে না যে তাকে সাপোর্ট দিতে হবে পজিটিভলি, সবাই আরও তাকে নেগেটিভভাবে ভাঙতে থাকে। ঘুরে দাঁড়ালাম দিদি। হ্যাঁ, যে সমাজের মতো বলুক, সমাজ আমাদের ভালো রাখতে পারবে না। আমাদের ভালোটা, আমাদের আনন্দটা আমাদের নিজেদের বুঝতে হবে। তো সেটাই করলাম দিদি। আমরা অ্যাডাপশনের জন্য ফর্ম ফিল আপ করলাম। ভেরি গুড। প্রসেসটা চলেছে দীর্ঘ 1 বছর ধরে। সেই 1 বছরের মধ্যে বিভিন্ন রকমের কথা শুনতে হয়েছে, যে এরকম রক্তের সম্পর্ক বলে একটা জিনিস থাকে, হ্যাঁ এইভাবে কি মা হওয়া যায়, এত কিছু শুনেছি। তো স্বাভাবিকভাবেই আমাদের একটা সময় আসে যেখানে আমরা বাচ্চাটাকে হাতে পাই, বা আমার সন্তানকে আমি পাই। বাহ, সেই দিনের অভিজ্ঞতাটা মনে পড়লে ভেতরটা মোচড় দিয়ে ওঠে দিদি। যেদিন ফার্স্ট ওর মুখটা আমরা দেখলাম দিদি, তখন একটা কথাই মনে হয়েছিল, এই তো আমার সন্তান, ওকেই তো খুঁজছিলাম আর ও আমাকেই খুঁজছিল। আমার একবারও মনে হয়নি যে ও আমার বায়োলজিক্যাল চাইল্ড নয়,
আমি আমার প্রসব বেদনা অনুভব করেছি, এটা সত্য। যারা বলে যে তুমি তো 9 মাসের কষ্ট বোঝো না বা পাওনি, এটা ভুল কথা। দিন বুঝতে পেরেছি সেদিন যে অনুভূতিটা ওকে দেখে, সেটা একটা মাতৃত্বের অনুভূতি, যে মায়ের কোনো সংজ্ঞা হয় না, যে বাবার কোনো সংজ্ঞা হয় না, যে শিশুর কোনো সংজ্ঞা হয় না। ছেলে না মেয়ে? ছেলে, অদ্রিজ। বাহ, ওর এখন বয়স 3.5 বছর। কোত্থেকে আনলে শুভ্রা? পুনে, মহারাষ্ট্র। এত দূর যেতে হলো কেন? এখানে এত দূর বলতে কি দিদি, কারার একটা প্রসেস আছে। কারা বলতে? কেন্দ্র সরকারের সংস্থা অ্যাডাপ্টিং প্যারেন্টদের জন্য, অ্যাডাপশনের জন্য। ওকে। আগে যে ব্যাপার ছিল যে যেখানে গেলাম, অ্যাপ্লাই করলাম, পেয়ে গেলাম, এটা না, এটা একটা লেন্দি প্রসেস হয়ে গেছে এখন। তো আমার ছেলে ওখানেই ছিল আমার জন্য, তো আমি ওখান থেকেই তাকে আনলাম। ওকে আনার পরে দিদি পুরো বাড়ির পরিবেশটাই পাল্টে গেল। কি আনন্দ যে আমাদের সবার হলো। কতটুকু ছিল? 4 মাস। বাবা, ছোট্ট ছোট্ট। কি আনন্দ যে দিদি হয়েছে, মানে সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো কিন্তু দিদি ওকে আনার পরে সবাই, সেই আবার সমাজের কথা উঠে আসছে। সমাজ একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকাতে শুরু করলো। আমরা একটা কোনো অদ্ভুত বাবা মা, আর আমার সন্তান কোনো একটা অদ্ভুত কোনো অন্য গ্রহের জীব, এই ধরনের। ঠিকঠাক তোমার ওই অনুভূতিটা হয় ঠিক আমাদের যেমন হয়? কি ধরনের প্রশ্ন। আবার কেউ কেউ তো মুখের উপর জিজ্ঞেসই করে, তোমার বাচ্চা কি দত্ত? হ্যাঁ, তখন আমি একটা কথাই বলবো, আপনি বললেন বলে আমার মনে পড়লো, কারণ সত্যি আমার মনে থাকে না, থাকার কথাও না। এই সমস্যাটা আমি যে ফেস করেছি আমি এবং আমার হাজবেন্ড, তো আমরা তখন ভাবলাম এমন কিছু করা যাক, আমাদের মতো যারা ডিপ্রেশনে পড়ে গেছিল, অন্ধকারে চলে গেছিল, সেই সব বাবা মাদের পজিটিভ মোটিভেশন দিয়ে আলোয় নিয়ে আসা যাক। আমরা নিজেরা একটা সংস্থা তৈরি করি, আমি, আমার হাজবেন্ড এবং কিছু অ্যাডাপটিভ প্যারেন্ট, যারা আমাদেরকেই হয়তো খুঁজছিল, একটা শক্ত হাত খুঁজছিল। কি করলে সেটা? কি মানে তোমাদের অর্গানাইজেশনটা কি? আমাদের অর্গানাইজেশনটা আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাডাপশন সম্পর্কে লোকের অ্যাওয়ারনেস দেওয়া, যে এটা কোনো একটা অদ্ভুত প্রসেস নয়, এটা খুব সুন্দর একটা পদ্ধতি। একটা বাবা মা যেমন তার সন্তানকে পায়, তেমনি একটা সন্তানও তার বাবা মাকে পায়। নিজের অনুভূতি থেকে তাদের কনসালটেন্সি দিই। শুধু তাই নয়, কারার ফর্ম ফিল আপ করে দিই আমি, আমার হাজবেন্ড। অ্যাডাপশনের ব্যাপারে যত রকমের সাহায্য করার দরকার আমরা সবটা করি, যে কোনো রকমের হেল্প আমরা করব। দারুণ লাগলো শুভ্রা কথা বলে। ছেলের জন্য আমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। ভালো করে ছেলেকে মন দিয়ে মানুষ করো এবং সব বাবা মার পাশে তুমি দাঁড়াও যারা নিঃসন্তান। একদম। আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে ভক্তি নাচে স্টার্ট শুভ্রা। বসিয়ে সোজা করো। শুভ্রা খেলাটা শেষ করেছি 1 মিনিট 25 সেকেন্ডে। মে আই হেল্প ইউ এর থেকে বস্তা নাবা, লরিটা নিয়ে যা। কি বিষয়টা কি? খুব ছোট ব্যবসায় আমার বাবাকে হারাই, সেখান থেকে আমার মা আমাকে, আমার ভাইকে এতটা বড় করে তুলেছে। স্ট্রাগল লাইফ কি হয় সেটা ছোটবেলা থেকে শিখে গেছি, সেটা ফাইট কি করতে হয় সেটাও আমি ছোটবেলায় শিখে গেছি। আমি টিউশনি করতাম, করে নিজের খরচটা চালাতাম। উচ্চ মাধ্যমিকের পর থেকে ছোট ছোট করে জব করতে শুরু করলাম। তারপর আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতেই আমি ইন্স্যুরেন্স সেক্টরে ছিলাম। তো সেখানে তো কর্পোরেট সেক্টর, সেখানে তো আমাকে মে আই হেল্প ইউ
স্যার এটা করুন ওটা করুন, এই ইন্স্যুরেন্স এটা ভালো, এইসব নিয়ে তো কাজ করতে হতো। তারপরে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমি একটা মানে বলে না যে যেটা আগে পাওয়া হয় না সেটা পরে পায়, আমি সেরকম আমি আমার বাবাকে পেয়েছি। বাবা কী জিনিস ছিল আমি সেটা ছোটোবেলা থেকে কিছু বুঝি, মানে কেউ যদি বাবা বলে ডাকতো না মানে কী পরিমাণ কান্না পেতো, মানে সেখানে আমি বাবাকে পেয়েছি। আমার শাশুড়িও ভীষণ ভালো, ওনারা সেখানে ওরা এত সাপোর্ট করেছে। বিয়ের পর আমি পুরো ফুল অফিস করতাম, বিয়ের পর পড়াশোনা করেছি, MA কমপ্লিট করেছি। তো তুমি ইন্স্যুরেন্স কোম্পানিতে কত বছর কাজ করলে? 5-6 বছর কাজ করেছি। তারপর আমার বেবি হয়, বেবি হওয়ার পর আমি জবটা বেবির জন্যই ছেড়ে দিলাম, কারণ এতটা টাইম আমি দিতে পারছিলাম না। আমাদের একটা পৈতৃক বিজনেস আছে, রেশনের হোলসেলার। আমরা রেশনের হোলসেলার, ডিলার নয়, কিন্তু ডিলারদের আমরা গুডসটা সাপ্লাই করি, মানে আমরা নিউ ব্যারাকপুর থেকে সল্টলেক পর্যন্ত সব ডিলাররা আমাদের আন্ডারে। গভর্নমেন্টের থেকে চাল গমটা মেনলি আসে, তো সেইটা যেটা ডিলারদের কাছ থেকে পাবলিকরা পায় সেটা ডিলাররা আমাদের কাছ থেকে পায়। তোমাদের গোডাউনটা তাহলে মানে বিশাল বড়? হ্যাঁ, আমাদের গোডাউন আছে, হ্যাঁ। অনেকগুলো 3টে গোডাউন ছিল। আমি আসার পরে সেটা আরও 2টো আরও এক্সটেন্ড করা হয়েছে। তো আমরা চাইছি এটাকে আরও যাতে বড় করতে পারি। বিজনেসটা চালাতেও হয়তো মনে হচ্ছে কোনো ব্যাপার না, কারণ এক রকমের তো অনেক এতগুলো ডিলার, এত রকম মাল, মানে হয়তো চাল আর গমই আসছে, সেটা হয়তো বিভিন্ন রেটের আসছে, কোনোটা 2 টাকা, কোনোটা 14 টাকা, মানে সেইগুলো হিসাব রাখা, তাদের ঠিকঠাক করে পৌঁছানো। এতগুলো মানে লরি আসে, রেশনের হোলসেলে খুব রেয়ার মেয়েরা থাকে, পুরুষ মানুষদেরই বেশি দেখা যায়। অ্যাকচুয়ালি এবারেই জব কাজ করে, সেখানে কিন্তু আমার গিয়ে কোনো প্রবলেম হয়নি। তারা প্রচণ্ড সাপোর্টিং, প্রত্যেকে আমাকে হেল্প করে, প্রত্যেকে আমাকে প্রচণ্ড রেসপেক্ট দেয়। আমি যে ওখানে বসে থাকি, এবাররা রয়েছে, তারা আসছে, লরির ড্রাইভার বলুন, মুঠেরা বলুন, প্রত্যেকে আমাকে মা বলে ডাকে, বৌমা বলে ডাকে, ভীষণ স্নেহ করে। যখন লরিওয়ালাদের কাছে মাল তোলো কিভাবে বলো? এখানে দাঁড়াও, এই লরিগুলো এখানে, এই মালগুলো এখানে ফেলো, এই বস্তাগুলো ওখান থেকে এখানে সরাও। সকাল থেকে সন্ধ্যে অবধি কাজ? হ্যাঁ ম্যাম, সকাল থেকে ফার্স্ট হাফটা আমি অফিস সামলাই, বাড়িতে যাই, সেকেন্ড হাফটা মেয়েকে সামলাই, মেয়ের পড়াশোনাটা, বিভিন্ন রকম রান্না করি। তো সেই দিক থেকে আমি একদিকে দিদি নাম্বার 1-এ এসে দিদি নাম্বার নিজেকে বলতে পারি। আর এই দিদি নাম্বার 1টা মানে ভীষণ ইন্সপায়ার করে আমাকে। তোমার এই গল্প আমাদের কাছে ইন্সপিরেশন আছে। তুমি কি কাজ করতে, সেখান থেকে তুমি কোন ধরনের একটা কাজ করছো, অন্য প্রফেশন না, একদম ডিফারেন্ট জব পুরো। ভালো থেকো আখি। হ্যাঁ হ্যাঁ। করেছে 56 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে আখি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রঞ্জিতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শুভ্রা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অনামিকা 5 পয়েন্টস। আখির পছন্দ 7-in-1 সোফা, রঞ্জিতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। শুভ্রার পছন্দ মিক্সার গ্রাইন্ডার, অনামিকার পছন্দ ওয়াফেল মেকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রাহুল ঋষিতা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লাল এমআই প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। গানের কথায় ট্রাফিক সিগন্যালের সাথে সম্পর্কিত কোন শব্দটি রয়েছে? বলো অনামিকা। রাস্তা। ওয়েল ডান।
5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। শুভ্রা, जादू है नशा है मदहोशियाँ तुमको भुला के अब जाऊँ कहाँ 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। একটা গান হয়ে যাক জয় দিয়ে। জানো যদি এমন কি চায়, জানো যদি এমন কি চায়, তবে কেন সরে আছো তুমি? ঘটে কি একটু আরো কাছে এলে আজ রাতে এমন কি চায়? থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। নৌকার ছবি এসছে বা নাও, তো যে কোনো একটি শব্দ দিয়ে একটা গান শোনাতে হবে। বলো আখি। ও মাঝি রে নাও লাগাতে পারে। প্রপারলি একটা গান করতে হবে যেটার মধ্যে নাও বা নৌকা শব্দটা আছে। টাইম আপ আখি, -5। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, মুখ চেয়ে আমার চোখে ঠোঁটে গেলে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা, আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। छोटी सी कहानी से কোন সিনেমার নাম রয়েছে? বলো আখি। কাহানি। छोटी सी कहानी 5 পয়েন্টস। সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কাটলারি সেট। শহর কলকাতার ছবি এসছে, কলকাতা শহরকে নিয়ে একটা গান শোনাতে হবে, বা কলকাতা শব্দটা থাকতে পারে, এরকম গান হতে পারে। বলো অনামিকা। নমস্কার, সবাই সাবধান। কারুর পকেট ছোট, কারুর পকেট বড়, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। ও আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। 5 পয়েন্টস। কারো পকেট বড়, কারো পকেট সঙ্গে কাটলারি সেট। লম্বা বেশি, কেউ একটু খাটো। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, আমি যে শব্দগুলো পড়ে শোনাবো সেগুলোকে বুঝতে হবে 1 মিনিট টাইম। বিয়ের আগে বর কি বলতো? ফুলকলি রে ফুলকলি, ফুলকলি রে ফুলকলি রে ফুলকলি রে ফুলকলি। পিঠে পিঠে, ভুল দুল, ভুল মূল, ছানা চাকা, ছানা শাখা, ছানা চেহারা, ছানা ডাক, ঘন্ট ওষুধ, ঘন্ট অসুখ, ঘন্ট অসুখ, ঘন্ট খুন্তি, খুন্তি ঘন্ট অসুখ। পারনি হচ্ছে ভুল, ছানা, আর ছিল ঘন্ট। মাথাটা নাড়াটা পারছিলে কিন্তু ওয়ার্ডটা বলতে পারছে না, ঘন্ট। দুটো পেরেছো, 4 পয়েন্টস।
চাইতে এলে তাদেরকে কি বলো? आओ ट्विस्ट करे। রুমাল, रुमाल, মাছি, पार्टी, মাছি, माछी, माछी, আপন, आमूल, আপন, कोमर, গরু, গরু, শ্বশুর, গরু, অসুর, ফেসবুক, ফেসবুক, ভেজ ফুল, গরু, কুকুর, আপন, আ আপন, আমল, কোন, যেগুলো পারলে না আপন, আপন, গরু, শ্বশুর নয়। আর ছিল ফেসবুক। দুটো বেড়েছে 4 পয়েন্টস। সারাদিন ছেলের সাথে কি চলছে? ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর নানা, মামা, বাবা, মামা, পাপা, মামা, মাম্মা, পান্না, বাচ্চা, পান্না, বন্ধু, পছন্দ, বন্ধু, পশু, পশু, চুপি চুপি, চুপি চুপি, 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 ঝাড়ু, দাঁড়, ঝাড়ু, শাশুড়ি, ঝাড়ু, ছাতু, বন্ধু, বছর, পান্না, বাচ্চা, পান্না। যেগুলো পারোনি, মামা, পান্না, বন্ধু আর ঝাড়ু। একটা পেরেছো 2 পয়েন্টস। রেশনে চাল গমেলে কি করেন? मैंने खिला गाड़ी लेके, লরি, হ্যাঁ? লরি, লরি, গম, হ্যাঁ? গম, চোর, বাটখারা, হ্যাঁ? বাটখারা, বাচ্চা, পাল্লা, হ্যাঁ? ছাতু, চাচু, চাচা, ছাতু, দাদু, দাদু, পাল্লা, হ্যাঁ? পাল্লা, কিচ্ছু বুঝতে পারছি না। গম, হ্যাঁ? গম, ঢপ, ঢপ, ঢপ নয় গম, হ্যাঁ? সব, 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 একটাও পেরেছি। আমি 5টা শব্দ বলেছি, কি কি জানো? হ্যাঁ? 2 নম্বর ছিল 3 নম্বর ছিল 4 নম্বর ছিল 5 নম্বর ছিল একটাও বলতে পারি বিভিন্ন মডিউলেশনে ছিল, এরকমই ছিল। আর প্রত্যেকটা শব্দের পরে একটা পেরেছো লরি, একটা পেরেছি। দ্বিতীয় ছিল গম, গম, এ বাবা, তৃতীয় ছিল বাটখারা, এ বাবা, 4 নম্বর ছিল পাল্লা, 5 নম্বর ছিল ছাতু। ভেরি ব্যাড, ভেরি 2 পয়েন্ট। ভেরি ব্যাড। থার্ড রাউন্ডের স্কোর, ফার্স্ট পজিশনে আছে দুজন, রঞ্জিতা অনামিকা, দুজনেই 4 পয়েন্টস। এইটা নিয়ে ওকে, রঞ্জিতার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে রুটি মেকার গিফট হ্যাম্পার অনামিকার। সেকেন্ড পজিশনে দুজন শুভ্রা আখি, দুজনেই 2 পয়েন্টস। ওকে, শুভ্রার জন্য যা গ্লাসের সেট, আর আখির জন্য রয়েছে চন্দ্রাবতী হেয়ার রুটির তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে চন্দ্রাবতীজের নিজস্ব প্রোডাক্ট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়ারের তরফ থেকে সোনার হার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। তোমার দাদা, তার একমাত্র ভাগ্নে, তার বাবা
তোমার কে? এবার বলো রঞ্জিতা। আমার বর, বোঝাও। আমার দাদা, তার ভাগ্নি মানে আমার ছেলে, আমার ছেলের বাবা মানে আমার বর। 20 পয়েন্টস সঙ্গে জুসার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। রেডিও, মশলা, নদী, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও, পরপর নেবে। এবার বলো। আখি দেখে নাও। রেশন। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু কাজে মেয়েরা নিতে পারে, ঘরে বাইরে সংসারে। ওপর নিচে ক্লু কেনাকাটা জিনিসপত্র। দিদিরা হলেন সিদ্ধহস্ত। এবার বলো রঞ্জিতা। দরদাম, দরদাম দায়িত্ব। 20 পয়েন্টস সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে সুন্দর শাড়ি। সবার প্রিয় মানুষ যিনি থাকেন সপ্ত সুরে, মনের জোর জুগিয়ে যান সারা জীবন ধরে। কি বিষয় ধাঁধা? এবার বলো। মা। একটা হচ্ছে মা শব্দ সুরে, আর মা আমাদের সবসময় মনের জোর জুগিয়ে যায়। শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। লাস্ট প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হয়ে যাবে 20। ছবিটা দেখে বুঝতে হবে শব্দ দুটি কি হবে। ছবিটা ক্লু। এবার বলো রঞ্জিতা। প্রাণ খোলা হাসি। রঞ্জিতা বলছে প্রাণ খোলা হাসি। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে নিন। 30 পয়েন্টস সঙ্গে কিচেন চিমনি। পেয়ে গেছি আমাদের আজকের উইনারকে। আজকে দিদি নাম্বার 1 রঞ্জিতা চৌধুরী with 89 পয়েন্টস। রঞ্জিতার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোলা ডায়মন্ডসের তরফ থেকে এই সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। পাঁচালি, পিচকারি, পাচন, প্যাঁচা, পাঁচফোড়ন। পাঁচালি, পিচকারি, পাঁচর, পাঁচা, প্যাচন, প্যাচন, পাঁচা, পাঁচালি, পিচকারি, পাচন, পাচন, প্যাঁচা, পাঁচালি, পিচকারি, পাচন, পাঁচালি। এত কি মুখস্থ বলছিলে? প্রথমে পাঁচফোড়ন, তারপরে প্যাঁচা, পাচন, পিচকারি, লাস্টে ছিল পাঁচালি। এটা তোমার অনামিকা, এটা আখির, এটা শুভ্রার। উইনারের ট্রফি রঞ্জিতার। দিদি নাম্বার 1 এর ব্যাজ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। মুখরোচক চাঁচের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। সবার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মি আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। এরপরে দেখবেন আলো ছায়া।